Music volume muted. ইতিহাসের টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আলোচনা করব এখন সেটা হলো স্বদেশী আন্দোলন কিভাবে ভারতে বিজ্ঞানের প্রসারে সাহায্য করেছিল। আমরা জানি বাংলায় স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 থেকে 1908 সাল পর্যন্ত। অর্থাৎ বাংলাকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ কর্তৃপক্ষ বাঙালি জাতীয়তাবাদ তথা বাঙালি ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্যে 1905 সালের 16ই অক্টোবর তৎকালীন গভর্নর জেনারেল তথা ভাইসরয়, পরে যে পদটা ভাইসরয় করে দেওয়া হয়েছিল, ভাইসরয় লর্ড কার্জন এই বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেছিলেন। তো বঙ্গভঙ্গের পরে তো বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন সেটা দুটি পর্যায়ে হয়েছিল, একটা হচ্ছে স্বদেশী আর একটা হচ্ছে বয়কট। তো এই স্বদেশী ভাবধারা বা স্বদেশী আন্দোলনের মাধ্যমে কিভাবে ভারতীয় বিজ্ঞান চিন্তার প্রসার ঘটেছিল সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। আমরা জানি স্বদেশী আন্দোলনের ফলে দেশীয় শিল্প, দেশীয় প্রযুক্তি, দেশীয় ভাবধারা এর ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে পাশ্চাত্য পণ্য সামগ্রী, পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য প্রতিষ্ঠান সমস্ত কিছুকে বর্জন করার কথা বলা হয়েছিল। এই দেশীয় প্রযুক্তি, দেশীয় শিক্ষা এবং দেশীয় ভাবধারার বিকাশকে কেন্দ্র করে বিজ্ঞানের বেশ কিছু অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে রাসায়নিক শিল্প, ধাতু শিল্প এবং শিক্ষার প্রসারের ক্ষেত্রে, বৈজ্ঞানিক শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন এই স্বদেশী আন্দোলনের পর্যায়ে লক্ষ্য করা গিয়েছিল। প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার যে এই সময় ভারতীয় বয়ন শিল্প, বিশেষ করে সিল্ক এবং সুতি বস্ত্র নির্মাণের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এই প্রসঙ্গে মোহিনী মিল অফ কুষ্টিয়া এর কথা বিশেষভাবে বলা যায়। এছাড়া দ্য ক্যালকাটা উইভিং অ্যাসোসিয়েশন বা ত্রিপুরা অ্যাসোসিয়েশন, এই সংস্থাগুলো বস্ত্রশিল্পের অগ্রগতির ক্ষেত্রে এবং বিজ্ঞানসম্মতভাবে কীভাবে বস্ত্রশিল্পের উৎপাদন ঘটানো যায়, প্রথাগত ভাবধারাকে বজায় রেখেই সেই উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছিল। শুধু বস্ত্রশিল্পের ক্ষেত্রেই নয়, পাশাপাশি চর্মশিল্প বা চামড়া শিল্পে সেই ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি ঘটেছিল। এই প্রসঙ্গে বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের কথা বিশেষভাবে বলা যায়। নীলরতন সরকার এই সময় ন্যাশনাল ট্যানারি নামে একটা সংস্থা গড়ে তুলেছিলেন, যেটা চামড়া শিল্পের বিকাশের ক্ষেত্রে চামড়াকে আরও কীভাবে ব্যবহার করলে সেটা দীর্ঘস্থায়ী হয় সেই বিষয়ে নানা গবেষণামূলক কাজ করেছিল। পাশাপাশি এই সময় সাবান, মোমবাতি, কাগজ, চিনি প্রভৃতি শিল্পের বিকাশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তবে সবার ওপরে যার কথা না বললেই নয়, তার নাম প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় তার আগেই 1893 সালে যে বেঙ্গল কেমিক্যাল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল, এই বেঙ্গল কেমিক্যাল কোম্পানি এই স্বদেশী আন্দোলনের সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাসায়নিক শিল্পে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছিলেন।
প্রকৃতপক্ষে দেশজ প্রযুক্তি এবং প্রাচীন প্রথাগত যে রীতিনীতি তার ওপর নির্ভর করেই তিনি মূলত রাসায়নিক শিল্পের বিকাশ ঘটাতে চেয়েছিলেন। এবং এই বেঙ্গল কেমিক্যাল কোম্পানি কাঁচ সাবান শিল্পে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছিল। এছাড়াও ধাতু শিল্পের বিকাশের ক্ষেত্রেও বেশ অগ্রগতি ঘটেছিল। এই সময় এই স্বদেশী আন্দোলনের পর্যায়েই শিবপুর আয়রন ওয়ার্কস নামে একটি কোম্পানি গড়ে তোলা হয়, যে কোম্পানি মূলত লৌহ আকরিককে কীভাবে ইস্পাত বা অন্যান্য প্রয়োজনীয় ধাতব লোহা তৈরি করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে মূলত রাসায়নিক শিল্প এবং রসায়নের বিকাশের ক্ষেত্রে, রসায়ন বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে এই স্বদেশী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এর পাশাপাশি জাতীয় শিক্ষার কথাও বলতে হয়। 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। এই জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যও কিন্তু ছিল যে বিজ্ঞানসম্মত শিক্ষা এবং মাতৃভাষায় বিজ্ঞান চিন্তার প্রসার। আমরা জানি যে এর আগে 1835 সালের যে মেকলে মিনিট, সেখানে ইংরাজি শিক্ষার ওপরেই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং ভারতীয় মনীষীদের মধ্যে অনেকেই, যেমন রাজা রামমোহন রায়, ইংরাজি শিক্ষার ওপরেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু এই স্বদেশী আন্দোলনের সময় যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল সেখানে মাতৃভাষা শিক্ষার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং বিজ্ঞানসম্মত শিক্ষা শুধুই পাশ্চাত্যের বিজ্ঞানের অনুকরণ নয়, ভারতীয় ঐতিহ্যে যে বিজ্ঞান চিন্তা ছিল সেই বিজ্ঞানের প্রসার এবং বিকাশ এবং আবিষ্কার এবং মাতৃভাষায় বিজ্ঞান চিন্তার প্রসার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সুতরাং একথা ঠিকই যে স্বদেশী আন্দোলন বিজ্ঞান চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে বাইরে উপন্যাসে দেখিয়েছেন যে কেন স্বদেশী আন্দোলন ব্যর্থ হয়েছিল। সেখানে নানা কারণের মধ্যে উল্লেখ করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে আসলে স্বদেশী আন্দোলনের ফলে যে বিজ্ঞান এবং শিল্পের বিকাশ ঘটেছিল সেগুলো ছিল অনেকটাই প্রথাগত, অর্থাৎ তৎকালীন তথাকথিত আধুনিক চিন্তাধারা এবং আধুনিক বিজ্ঞানের প্রসারের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। পাশাপাশি সেই সময় বিজ্ঞান এবং শিল্পের প্রয়োজনে যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদিত হয়েছিল সেইগুলোর দাম ছিল অত্যধিক বেশি এবং গুণগত মানও তেমন উন্নত মানের ছিল না। ফলে এইগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু দেশীয় মানুষদের মধ্যেও একটা অনীহা লক্ষ্য করা গিয়েছিল। ফলে স্বদেশী আন্দোলনের সময় বিজ্ঞান চিন্তার প্রসার যে হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই বিজ্ঞানকে পাথেয় করে পরবর্তী ক্ষেত্রে যে ব্যাপক সাড়া পড়েছিল এমনটা নয়, কারণ গ্রামাঞ্চলে কলকাতা শহরের বাইরে এই স্বদেশী আন্দোলনের প্রভাব সেইভাবে লক্ষ্য করা যায়নি। অন্যদিকে জাতীয় শিক্ষা পরিষদ প্রাথমিক শিক্ষার প্রসারের ক্ষেত্রে তেমন উদ্যোগী হয়নি। ফলে এই সমস্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ কথা নিঃসন্দেহে বলা যায় যে জাতীয় শিক্ষানীতি এবং রসায়ন বা রাসায়নিক শিল্প এবং রসায়ন বিজ্ঞানের প্রসারে স্বদেশী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা বেশ কয়েকজন বাঙালি বিজ্ঞানী, যার মধ্যে জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা প্রমুখকে আমরা কিন্তু পেয়েছি। সুতরাং স্বদেশী আন্দোলন, বাংলার স্বদেশী আন্দোলন ভারতে বিজ্ঞানের প্রসারে যে একটা ভূমিকা নিয়েছিল সে কথা নিঃসন্দেহে বলাই যায়।
ধন্যবাদ। Stop recording video button.